আপনার দাদুরা পদ্দাদুরা অনেকের আব্বারা কেউ জমি দিয়েছে, কেউ পুকুর দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ রাজমিস্ত্রির কাজ করে দিয়েছে, কেউ মেহনত দিয়েছে, দিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সেই প্রতিষ্ঠানটা কিন্তু আজকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো রং সঙ্গে আছে দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরের শিক্ষার পরিকাঠামো ধ্বংসের পথে চলে গিয়েছে। এটা যদি ফিরিয়ে আনা দরকার হয় তাহলে আমি বলবো সেই 1950 সাল, 1955, 1960, 1970 এর কথা ভেবে আসিছি আপনার কাছে সেই ফুরফুরা শরীফ থেকে। আবার এগিয়ে আসুন, যেভাবে আপনার বাপ-দাদুরা আমার বাপ-দাদুদেরকে সহযোগিতা করেছিল, শিক্ষা প্রতিষ্ঠান করেছিল, আর একবার আমাদেরকে সুযোগ দেন, আমরা সেটা পরিবর্তন করে দিতে পারবো। আবার সেই পরিবেশ আমরা ফিরিয়ে নিয়ে আসবো যদি আপনারা সুযোগ দেন। আমি জোর করার পক্ষে নয়, মিথ্যে লোক প্রলোভন দেখানোর আমি পক্ষে নয়। কারণ যতটুকু করতে পারবো আমি ততটুকুই বলবো, তার থেকে বেশি আমি বলি না। কারণ আমি এতটুকু বুঝি, আমার জুতোর সাইজ যতটুকু আমি সেই মতো চলার চেষ্টা করি। আমার জুতোর সাইজের থেকে বড় চলার আমি চিন্তা ভাবনা কোনোদিন কি বোমডাঙ্গা থেকে আমডাঙ্গা থেকে বোমডাঙ্গা নাকি কি দাও না, বোমডাঙ্গা পরিবর্তন করে আবার আমডাঙ্গায় ফিরে আসবে, এমন এরা খারাপ পরিস্থিতিতে চলে গিয়েছে। কদিন আগে এলাকাতেই, এখনো মনে বিচার তো পাইনি, তৃণমূলেরই এক প্রধানকে বোমের আঘাতে তৃণমূলের নেতারাই মেরে দিল। এটা কি ভালো হিসাবে হচ্ছে? তৃণমূল আমার সাথে রাজনৈতিক লড়াই তার সাথে আমার আছে, থাকবে। যতদিন এরা চুরি করছে, দুর্নামরি করছে, লড়াই চলবে এদের বিরুদ্ধে। কিন্তু দেখুন, একজন মানুষকে তো মেরে দিল। এই বোমগুলি অবৈধ থাকার বলে কখন কার দিকে ছুটে আসবে কেউ বলতে পারবে না। তো এইগুলো মুক্ত সমাজ যদি পেতে চান, তাহলে আপনার পরিবারকে, আপনাকে, আপনার মানে জেনারেশনের হাতে, পরের জেনারেশনের হাতে পেন, বই, খাতা তুলে দিতে হবে। আমাদের তাকে সাড়া দেবেন, অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে নির্বাচিত করবেন অভিভাবকরা, আমরাও আশা রাখবো তাদের দ্বারাই শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে। কারণ আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, গত শুক্রবার রাত্রে বাঁকুড়া জেলায় একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিল, গিয়ে অ্যাক্সিডেন্ট করে, তাকে পিটিয়ে মেরে দিল। আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায়? উড়িষ্যাতে। বাংলা ভাষায় কথা বলছি বলে সেখানে যারা ফেরি করতে গিয়েছে তাদেরকে পিটিয়ে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? হরিয়ানাতে। সেখানে কি ওই আমাদের এলাকায় দেখবেন ওই আপনার টিন ভাঙা, লোহা ভাঙা এইসব বিক্রি নেওয়ার জন্য আসে না মানুষজন, সেই কাজে ও হরিয়ানায় ছিল। তাকে নয় শুধু, তার সাথে মেদিনীপুরের আরো কয়েকজন ছিল, সরি উড়িষ্যার, অসমের কয়েকজন ছিল, পিটিয়ে একে হত্যা করে বাড়ি পাঠিয়ে দিল। মানে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি একটু ভাবতে হবে। এত ঘটনা ঘটছে। আপনাদের একটা কথা বলি, দেখবেন যাদেরকে টার্গেট করছে, যাদেরকে পিটিয়ে মারছে, সে আখলাক, জুনেদ খান, তেলুগু খান, যাদেরকে টার্গেট করছে দেখবেন লক্ষ্য করে ওরা খুব ভালোভাবে দেখছে যে এ বেটাকে ধরলে এর পরিবার অশিক্ষিত, দাদু অশিক্ষিত, পদ্দাদু অশিক্ষিত, এর হয়ে কেউ মামলা সেভাবে দাঁড়াতে পারবে না। আমার বলার কারণ হচ্ছে, রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকেও দুরবস্থার কারণ, আপনি রাস্তায় একটা কুকুরকে বারাসাত শহরে গিয়ে পিটতে যান, যদি অন্যায় কাজ আমি বলবো 5 জন রেড়ে করে উঠবে, এই কেন মারছো? আর কিন্তু আপনাকে কেউ পিটিয়ে মেরে দিক, সে অর্থে তাকাচ্ছে না। কারণ কি? এখানে অনেক বড় ডিফারেন্স আছে। একটা হচ্ছে নিজেদের বর্তমান যে কালচারের দিকে ঝুঁকে যাচ্ছি, সেটা নিজেদের ব্যবহার আচারের পরিবর্তন করা দরকার, একটা দিক। আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা না থাকার জন্য এত যে মব লিঞ্চিং হচ্ছে, এত যে পিটিয়ে মারছে, এত যে খুন করছে, এত হিংসা ছড়াচ্ছে, কাদেরকে টার্গেট করছে? যারা শিক্ষায় কম। আপনি চলে যান এতে, আমি ওদের বাড়ি গিয়েছিলাম, জায়গাটার নাম কি, হরিয়ানাতে। হরিয়ানায় আমাদের যে পরিযায়ী শ্রমিক সাবিরের বাড়ি গিয়েছিলাম, বাসন্তী, ওটা বাসন্তীতে বাড়ি, মিনাখাতো বাড়ি, দুটো জায়গায় আছে। এক জায়গায় জন্মগ্রহণ করেছে, এক জায়গায় বেড়ে উঠেছে। আমি বাসন্তীতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করছি পোস্টমর্টম রিপোর্ট কোথায়? বাপ বেটাই একে অপরের দিকে তাকাচ্ছে। খারাপ ভাবে নেবেন না, জানি না পোস্টমর্টম রিপোর্ট কিভাবে আসবে না আসবে, কালেক্ট করবে, কোথা থেকে করবে, কারণটা কি একটু খোঁজ নিয়ে দেখুন। শিক্ষায় অনেকটা পিছিয়ে, আর এইগুলো কি টার্গেট করছে। আর এটা নতুন কোনো ষড়যন্ত্র নয়, ব্রিটিশ পিরিয়ড থেকে
এই ষড়যন্ত্রটা হয়ে আসছে যেখানে মুসলমানরা বেশি বসবাস করে, যেখানে দলিতরা বেশি বসবাস করে, যেখানে আদিবাসীরা বেশি বসবাস করে, অর্থাৎ পিছড়ে বর্গের মানুষজন যেখানে বেশি বসবাস করে সেই সমস্ত এলাকাগুলোকে কি করছে? শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিভাবে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবে? আপনাদের এখানে যে আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসা আছে, ওটাকে তুলে নিয়ে চলে যাবে? স্বাভাবিকভাবে যদি তুলে নিয়ে চলে যেতে চাই আপনারা আটকাবেন তো? হ্যাঁ ভাই বলুন না, আটকাবেন, তুলবে না। কি করছে? শুধু এই রাহানা মাদ্রাসা নয়, সারা পশ্চিম বাংলার 614টা মাদ্রাসার কথা বলছি। দিদিমণি ক্ষমতায় আসার আগে বলেছিল 10,000 মাদ্রাসা দেব। আপনারা খোঁজ নিয়ে দেখুন, 10,000-এর 10টা তো দিয়ে দেওয়া দূরের কথা, 614টা যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল এখন কটা পরিকাঠামো যুক্ত আছে? পরিকাঠামো যুক্ত মানে এই নয় নীল সাদা রং করে দিল, হোস্টেল বড় বানিয়ে দিল, এটা পরিকাঠামো নয়। সামগ্রিক পরিকাঠামো, শিক্ষাদানের পরিবেশ, অর্থাৎ শিক্ষক কত আছে, ছাত্র কত আছে, এই রেশিও মেনটেন হচ্ছে কি হচ্ছে না খোঁজ নিয়ে দেখবেন। 614টা মাদ্রাসাতে প্রায় 10,000-এর উপরে শূন্য পদ আছে। অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক না নিয়োগ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দাও। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিলেই এরা কোথায় যাবে? কিছু হলেই ছুটে যাবে দাদা দিদির কাছে, নিজেদের আর ভালো খারাপের বিবেচনার জ্ঞান থাকবে না। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আমি আবারও বলছি, যদি আগামী 22 তারিখ রবিবারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনোনীত প্রার্থী যারা আছেন এখানে, আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে ছেলেদের 5, 6, 7, 8, 10, আর মহিলা প্রার্থী হিসাবে আমাদের 2 নম্বরে আছে। 5 নম্বরে মোহাম্মদ ফারুকউদ্দিন মন্ডল সাহেব আছেন। ফারুকউদ্দিন মন্ডল সাহেব এখানে চলে আসো। 6 নম্বরে আছে নূর হোসেন মন্ডল। 7 নম্বরে আছে হাবিবুর রহমান আখুনজি। 8 নম্বরে আছে শাহিদুল ইসলাম। 10 নম্বরে আছে মোহাম্মদ আব্দুল আজিম। এবং মহিলাদের যে রিজার্ভ সিটের মধ্যে আমরা 2 নম্বর পেয়েছি সারিকা পারভিন বিবি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি চান এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আসুক, ওই নীল সাদা রং করে দিলে হবে না। সকালে 22 স্কুলে বাচ্চারা যাচ্ছে, বিকালে ফিরে আসছে মিড ডে মিল খেতে খেতে হই হই করছে, ওটা হবে না। যদি বিশ্বাস নয় হই হই করছে, আজকে এখানে যারা অভিভাবক আছে বাড়ি ফিরে যাবেন, আপনার বাড়ির 7-8 এর ছেলেটাকে ডাকবেন। যদি আমার কথা ভরসা না হয়, আমার কথা যদি মিথ্যা হয়, তাহলে আমাদের এই 5 থেকে 5, 6, 7, 8, 10 এবং মহিলাদের ক্ষেত্রে 2 এই সিম্বলে আপনারা ভোট দেবেন না। আপনারা যারা গার্জিয়ানরা এসেছেন বাড়ি যাবেন, গিয়ে 5, 6, 7, 8 এর ছেলেগুলোকে ডাকবেন, ইংলিশ বইটা খুলে দেবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, অঙ্ক দিয়ে বলবেন একটু অঙ্কটা করতো, ইংলিশ দিয়ে বলবেন একটা প্যারাগ্রাফ পড়তো। আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, রানা সিনিয়র মাদ্রাসা নয়, সমগ্র রাজ্যের কথা বলছি, এটা আমি 10টা ছেলে পাস করবে আর 90টা ছেলে ফেল করবে। কারণ কি? যারা অভিভাবক প্রতিনিধি নির্বাচনটা কি? এটা খাই না মাকে আগে মাথায় রাখতে হবে আপনাদের। আপনারা ভাববেন এটা খাই না মাপে, এটা খাই মাখার জিনিস নয়। আমরা অভিভাবকদের পক্ষ থেকে 6 জনকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো। ওই 6 জনের কাজ কি হবে? মিড ডে মিলের টাকা ভাগ করা। বুঝতে পারছেন না? ওই 6 জনের কাজ হবে কি? হোস্টেলে 10টা ছেলে আছে, 15টা ছেলে আছে, 50-60টা ছেলের প্রেজেন্ট দেখিয়ে ওই 1000 টাকা করে যেগুলো আসে ওদের নামে যে বরাদ্দ হয় সেটা লুটে খাওয়া। ওই 6 জনের কাজ কি হবে? যেই সম্পত্তিগুলো আপনার আমার পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল ধর্মীয় ব্যাপারে, তাদের ধর্মীয় চেতনা থেকে, যেই মাদ্রাসায় ছেলে মেয়েরা পড়বে, আমি পুকুর দিচ্ছি, আমি জমি দিচ্ছি, আমি শ্রম দিচ্ছি, যেগুলো উৎসর্গ করে গিয়েছিল, সেই পুকুর অন্যজন করে কামড়ে খাবে আর আমাকে কিছু টাকা দেবে। সেই জন্যই 6 জনকে পাঠানো না। কে বলছিল একটা জমি না কি হয়েছে এই আত্মসাৎ করবে, সেই জন্য তো পাঠানো নয়। আমরা অভিভাবকদের পক্ষ থেকে 6 জনকে পাঠাবো। কেন আমাদের 6 জনকে পাঠাবার কারণ হচ্ছে, এই 6 জন গিয়ে শিক্ষার পরিকাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই 6 জন গিয়ে ওই যে মিড ডে মিল চুরি হচ্ছে,
যে সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে, যে ঠিক মতো ক্লাস হচ্ছে না। 11টা 15 থেকে তো মনে ক্লাস, তাই তো নাকি? আমাদের সময় 10টা ছিল, 11টা। এখন তো মনে হচ্ছে 11টা 15 থেকে ক্লাস হচ্ছে, বা রাইট টাইমে 10টা 40 বা 11টা 15। সেই সময়ের আগে পর্যন্ত কটা ছাত্র ক্লাসে আসছে, ইভেন কটা টিচার